স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানায়, ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন 2 জন। এছাড়া বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সিরাজদি খানের নিমতলা এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় 2 জন নিহত হন। তারা হলেন আবদুল্লাহ পরিবহনের হেলপার জীবন ও বাস যাত্রী রায়হান। পুলিশ জানায়, মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিল একটি কাভার্ড ভ্যান। এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কাভার্ড ভ্যানটির পেছনে ধাক্কা দেয় একটি মিনিবাস। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। রাজধানী সহ দেশের অধিকাংশ এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। রংপুরে হাড় কাঁপানো শীতে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। উত্তরাঞ্চলের আরেক জেলা সিরাজগঞ্জে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। দেশ জুড়ে চলমান শীতের তীব্রতা ও কুয়াশার প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। বর্তমানে রংপুর, রাজশাহী ও কুষ্টিয়া সহ আশেপাশের অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও পূর্বাভাসে জানানো হয়। এই কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ মানে 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে হয়তো তাপমাত্রা কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেই ক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। তবে শীত কিন্তু থাকবে, তার কারণে আমরা যেটা বলছি যে ডিসেম্বর মাস শীতলতম মাস। বর্তমান যে পরিস্থিতি, এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ সহ রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ এবং কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সকাল 10:32 রিখটার স্কেলে 5 মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে 482 কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর USGS জানিয়েছে, একই সময় ভারতের নাগাল্যান্ডের ফেক শহরে একটি ভূমিকম্প অনুভূত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন বন্ধে তোড়জোড় শুরু হয়েছে, তবুও বন্ধ হচ্ছে না এর ব্যবহার। মাগুরায় পলিথিন বন্ধে একাধিকবার অভিযান সহ নানা সচেতনতামূলক কার্যক্রম চললেও কোনো কাজ হচ্ছে না। পলিথিনের কারণে মানবদেহে বাসা বেঁধেছে ক্যান্সার সহ নানা জটিল সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারে হরমোন বাধাগ্রস্ত হয়, ফলে দেখা দিতে পারে বন্ধ্যত্ব, নষ্ট হতে পারে গর্ভবতী মায়ের ভ্রূণ, বিকল হতে পারে লিভার ও কিডনিও। আবার পরিত্যক্ত প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে দূষিত হচ্ছে বাতাস, পানি ও মাটি। কমে যাচ্ছে মাটির উর্বরতা। এই সমস্যা প্রতিরোধে 1 নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যবহার। এরই মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে মাগুরার বিভিন্ন বাজারে মনিটরিং করছে ভোক্তা অধিকার সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন। তারপরও যত্রতত্র ব্যবহার হচ্ছে পলিথিনের। পলিথিন মনে করেন কেউ কারোর কাছে একটা সাইজ আছে, পুরনো ছিল একটা, তাই হলো দেশে কেউ খুঁটে উনি আসতে বাড়িতে আনতেছে। আমরা দেবো কিছু এটা, তারপর আমরা এটা কিনছি 1 টাকা চাই না করে কিনা পড়েছে। এটা ব্যাগ ছাড়া সদাই বেচা যাবে। এই যে কাপড়ের ব্যাগ দিয়ে গেছে, এটা আমাদের জন্য পরিবেশের ক্ষতি হয় না, লাভই হয়, পরিবেশটা ভালো থাকে। পলিথিন তো বেশি দিন যায় না। আর ডিসি সাহেব
ব্যাগ দিয়েছে, ব্যাগ অনেক দিন যায়। তারপরে ব্যাগ যেগুলো দিয়ে যাচ্ছে বাজারে আমরা ওগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। ক্রেতাদের বাজারে আসার সময় কাপড়ের ব্যাগ নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। পলিথিন শপিং দেওয়া হবে না, সেই ক্ষেত্রে মানুষের সচেতন হয়েছে। আমরা পরিবর্তে কিছু এই কাপড় জাতীয় ব্যাগ আপাতত দিয়ে সবাইকে বোঝাচ্ছি। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে বাজারে কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করছেন জেলা প্রশাসক। আইন প্রয়োগ করার চেয়ে আমরা যদি আমাদের অভ্যাসের পরিবর্তন করতে পারি, আমরা যদি নিজেরাই আমাদের অভ্যাস পরিবর্তন করে যদি আমরা যে ব্যাগগুলো আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো, সেই ব্যাগ যদি আমরা ব্যবহার করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের পলিথিনের প্রয়োজন পড়বে না। নিয়মিত বাজার মনিটরিং এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে পলিথিন ব্যাগের ব্যবহার কমে আসবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় উপাচার্য ঘোষণা দেন 2024-25 শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকছে না। বিশ্ববিদ্যালয়ের আইন ও যথাযথ প্রক্রিয়া মেনে পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেয়া হবে বলেও জানান তিনি। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল বের করে। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না, কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব। বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে রয়েছে 16টি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা সুপারি গাছ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতু মেরামত করে ব্যবহার করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই সেতুটি দ্রুত মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কোনো মতে জোড়াতালি দিয়ে চলছে যাতায়াত। এই চিত্র বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের। 50 বছরের পুরনো এই সেতুটি বিভিন্ন সময়ে সংস্কার করা হলেও নতুন করে নির্মাণ করা হয়নি। বন্যার পানির চাপ এবং বিভিন্ন মালবাহী ট্রলারের আঘাতে পিলারগুলো ক্ষতিগ্রস্ত হলে ব্রিজের একটি অংশ ভেঙে যায়। স্থানীয় গ্রামবাসী চলাচলের জন্য ব্রিজের কিছু অংশ মেরামত করে কোনো মতে যাতায়াত করছে, কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এই দুই পাশে সর্বমোট 16টা গ্রামের প্রতিনিয়ত 10,000 লোক আপ ডাউন করে। 3 পরের বাচ্চারা পাড়াইয়ে আসে, আমাদের এই পারে আসতে খুব কষ্ট হয়। ব্রিজের দুপাশে রয়েছে 16টি গ্রাম, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন 10,000 মানুষ চলাচল করে এর উপর দিয়ে। আমি খাওয়ালে স্কুলে পড়ি, এখানে যাই, তাই আমার ভয় লাগে। আমরা চাই যাতে দ্রুত এই কাঠের পোলটি সংস্কার হোক বা নতুনভাবে একটা ব্রিজ নির্মাণ হোক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন করে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ওই ব্রিজটি দ্রুতই মেরামত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। জায়গা জটিলতার কারণে জমি অধিগ্রহণ করতে হবে। নতুন করে আরেকটি প্রজেক্ট প্রস্তাব করেছি। বর্তমানে চলাচলের জন্য ব্রিজটা দ্রুত সংস্কার করে দেব। তবে গ্রামবাসীর সুবিধার্থে আপাতত এটি সংস্কার করে দেয়া হবে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে দেশটির তদন্তকারী সংস্থা। তবে নিরাপত্তা বাহিনী এবং ইয়োলের সমর্থকরা তাদের প্রতিহত করেন। স্থানীয় গণমাধ্যম জানায় ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবন ঘেরাও করে তদন্তকারী সংস্থা ও পুলিশ। এ সময় ইয়োলের বাসভবনের সামনে তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পরে তদন্তকারী কর্মীরা প্রবেশের চেষ্টা করলে ইয়োলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাদের বাধা দেয়। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের সামনে কয়েকশো পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার ইয়োলের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজ রয়েছে 2টি ম্যাচ। দুপুর 2টায় প্রথম ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী, আর সন্ধ্যা 7টায় ঢাকা ক্যাপিটালস খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।
টানা 2 ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি বিগ বাজেটের দল ঢাকা ক্যাপিটালস। লিটন তামিমরা সেভাবে মেলেও ধরতে পারেননি নিজেদের। দ্বিতীয় ম্যাচে অবশ্য তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের মাঝেও 170 পেরোনোর স্কোর পায় তারা। তবে প্রথম ম্যাচে একেবারেই সাদামাটা ছিল পারফরমেন্স। আসলে নিজেদের সম্ভাবনা ধরে রাখতে তাই সবার আগে ভূমিকা রাখতে হবে ঢাকার টপ অর্ডার ব্যাটারদের। অবশ্য দায় এড়াতে পারবেন না পেস জুটি মুস্তাফিজ থিসারা পেরেরাও। ঠিক বিপরীত অবস্থানে খুলনা টাইগার্স। মাত্র একটি ম্যাচ খেললেও মাহিদুল অঙ্কন, উইলিয়াম বিস্ট্রোদের ব্যাটে ভর করে 200-র বেশি পুঁজি নিয়ে বড় জয় পেয়েছে তারা। জয়ের ধারা থেকে তাই কোনোভাবেই সরে আসতে চায় না। খুলনার কাছে হার মানা চিটাগাং এরপর আর ম্যাচ জেতেনি আসরে। হারের বৃত্ত থেকে তাই বের হওয়া হয়নি তাদের। রাজনৈতিক কারণে সাকিব আল হাসানকে না পাওয়ায় এমনিতেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে চিটাগাংকে। আসরে প্রথম জয়ের খোঁজে তাই বাড়তি চাপে আছে তারা। দুর্বার রাজশাহীর গল্পটা আবার ভিন্ন রকম। প্রথম ম্যাচে প্রায় 200 স্কোরের পরও হার মানলেও ব্যাটাররা প্রমাণ করেছিলেন নিজেদের। দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে জানান দিয়েছেন আগের যে কোনো আসরের চেয়ে এবারের রাজশাহী দলটা আলাদা। এখনো জয় না পাওয়া প্রতিপক্ষের বিপক্ষে তাই কিছুটা নির্ভর থাকতেই পারে রাজশাহীর মামুর ব্যাটাররা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী, এমন খবরের পর থেকেই গোটা দেশের ফুটবল অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। আগামী মার্চে ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারেন তিনি। জাতীয় দলে তার এই সংযুক্তি দেশের ফুটবলে সাময়িকভাবে উন্নয়ন ঘটাবে বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। কয়েক বছরের চেষ্টার পর অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীকে পেতে যাচ্ছে বাংলাদেশ। ফিফার ছাড়পত্র পাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। তাই তাকে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনার মাত্রাটাও বেশি। এর আগে জামাল ভুঁইয়া, তারিক কাজিরা বাংলাদেশের হয়ে খেললেও হামজাই প্রথম যিনি ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলছেন। তবে জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে সাময়িক উন্নয়ন বলেই দেখছেন সাবেক ফুটবলাররা। এটা ক্ষণিকের ব্যাপার, একটা চমক। হামজা খেলবে বাংলাদেশ দলের, এটাই পার্মানেন্টলি বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না। দেশের ফুটবলে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ স্পষ্ট করেছেন তারা। আমি 2024 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছি। আমরা 2030 সালে আমরা কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে ভালো করব। আমরা টার্গেট নিতে হবে এবং কিভাবে নেবেন, আমি কোন কোন ডিস্ট্রিক্টে গিয়ে প্লেয়ার এনে এর সাথে আমি অ্যাড করতে পারি এই 2-3 জন প্লেয়ার। এটাকে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার ভিতরে ছাড়তে হবে এবং সেই তৃণমূল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যদি বাংলাদেশের ফুটবলের একটা স্ট্রাকচার আমরা সাজাতে পারি তাহলে হয়তো বা চেঞ্জ আসবে। আদারওয়াইজ আমরা এই বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত যতই বিদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসি না কেন, আলটিমেটলি বাংলাদেশের ফুটবলের কোনো উপকার হবে না। তারা মনে করেন জাতীয় দলে হামজার মতো তারকা ফুটবলারের আগমন দেশের জন্য গৌরবের। তার কল্যাণে ফুটবলের প্রতি তরুণরাও আকৃষ্ট হবে বলে মনে করেন এই সাবেক দুই ফুটবলার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।